স্টুডেন্টস, আজকে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে। মৌলগুলির ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন। আমরা এই ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস আমাদেরকে জানতেই হয়। না জানলে আমরা কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে কিভাবে তার যোজ্যতা এবং সেইখান থেকে আমরা তার অষ্টক পূর্তি হিসাবে তার কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে সে সক্ষম হবে সেই সব সম্বন্ধে ধারণা করতে পারবো না। তাই ইলেকট্রন বিন্যাস আমরা যদি করে নিতে পারি তাহলে এই দুটো সম্বন্ধে ধারণা আমাদের কিন্তু পূর্ণ হবে। তাহলে আমরা আজকে মোটামুটি প্রথম দিকের মৌলগুলো, ধরো 1 থেকে 10টা মৌল কি 15টা মৌলের ইলেকট্রন বিন্যাস খেয়াল করব। প্রথমেই বলে রাখি, ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে না, যে কোনো পরমাণুর আমাদেরকে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রন আঁকতে হবে। এবার এটা যদি আমার পরমাণুর নিউক্লিয়াস হয় যেখানে থাকে কে প্রোটন আর নিউট্রন, আমরা জানি বাইরের কক্ষতে থাকে ইলেকট্রনগুলি। কক্ষগুলোর নাম সম্বন্ধেও আমরা আজকে পরিচিত হব। প্রথম কক্ষটির নাম দেওয়া হয়েছে কে কক্ষ, তারপরের কক্ষটির নাম দেওয়া হয়েছে এল কক্ষ হয়েছে। ইলেকট্রনগুলো অবস্থান করে একটা সূত্র অনুযায়ী, খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে কি 2n²। এই সূত্র অনুযায়ী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে এই সূত্রটা কাজ করে আগে জেনে নিই। 2n² বলে বললাম তো, দেখো আমি প্রথম কক্ষর নাম কি দিয়েছি, কে। কে যদি নাম দিয়ে থাকে তাহলে প্রথম কক্ষকে আমরা কি করব, 2 গুণিত n মানে প্রথম, অর্থাৎ 1 নম্বর কক্ষ, তাই 1² মানে কত হচ্ছে 2 গুণিত 1 সমান 2টি। তাহলে কে কক্ষে কটি ইলেকট্রন থাকতে পারবে, কে কক্ষে 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে, তার বেশি কিন্তু না। কে কক্ষ হলো। ঠিক একইভাবে আমি আসছি এল কক্ষে। তাহলে এল কক্ষটি কত হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 2 নম্বর কক্ষ, মানে এনের জায়গায় বসবে 2। 2 গুণিত 2² সমান কত হচ্ছে 2 গুণিত 4 সমান 8। অর্থাৎ এল কক্ষে সর্বোচ্চ থাকতে পারবে কটি, 8টি। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। তাহলে এল কক্ষে থাকতে পারবে 8টি। এইভাবে যদি এম কক্ষ দেখি, এম কক্ষে তাহলে দেখতে পাবো এম হবে 3 নম্বর কক্ষ। তাহলে 2 গুণিত 3² সমান কত হচ্ছে 2 গুণিত 3 3 9 সমান 18টি। তাহলে এম কক্ষে থাকতে পারবে কটি, 18টি। আমরা এই সংখ্যাগুলো দিয়ে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষে থাকা ইলেকট্রন দিয়ে সহজেই এবার মৌলগুলোর যদি পারমাণবিক ক্রমাঙ্ক মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বাইরের কক্ষে থাকা ইলেকট্রন সংখ্যাটাও অতি সহজেই বিবেচনা করতে পারবো। চলো আমরা সেটা করে দেখি। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা জানবো কিভাবে কে এল এম এন এইভাবে কক্ষগুলোতে ইলেকট্রনগুলো থাকছে। আমরা তো বিন্যাসটা দেখে নিলাম যে কেতে 2টো থাকবে, এলে 8টা থাকবে ম্যাক্সিমাম, এম কক্ষে 18টা, এইভাবে এন কক্ষে এইভাবে থাকবে। তো আমরা প্রথম মৌল আমাদের আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী কি জানি, হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত না 1। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি, এটা ওর যদি নিউক্লিয়াস হয় হাইড্রোজেন, তাহলে কে কক্ষে থাকছে কটি ইলেকট্রন, এখানে আর বিন্যাসে দরকার নেই, একটি ইলেকট্রন আছে, তাই এটা একটাই হবে, আমাকে আর 2n² সূত্রে বসাতে হচ্ছে না। ঠিক আছে। কেন না, কে কক্ষে আমরা বলেছি ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম একটা আমাদের থাকছে, এখানে কোনো অসুবিধে নেই। তাহলে আমরা
এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা হলো কত, 1। একইভাবে আমরা যদি হিলিয়ামের দেখি, হিলিয়ামের কত, হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 2। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, কে কক্ষে বলেছি 2টো, তাহলে 2টো ইলেকট্রন হলো। আচ্ছা, আমরা পরপর 2 দেখলাম হিলিয়ামের ক্ষেত্রে। লিথিয়ামের ক্ষেত্রে কত হয়ে থাকে, পারমাণবিক ক্রমাঙ্ক 3। লিথিয়ামের যদি 3 হয়ে থাকে তাহলে দেখো এর কে কক্ষে থাকবে প্রথমে কটি, 2টি। তাহলে 2টো চলে গেলে এর কটা থাকছে আর ইলেকট্রন, একটা। তাহলে কে কক্ষে থাকছে 2টো আর এল কক্ষে থাকছে 1টি ইলেকট্রন। তাহলে এর লিথিয়ামের যোজ্যতা কত হচ্ছে, যোজ্যতা আমরা দেখো কি জানি, বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে সেটাই হয়ে থাকে যোজ্যতা। যোজ্যতা হবে কত, 1, কেননা বাইরের কক্ষে কটা আছে ইলেকট্রন, একটা। সেক্ষেত্রে হিলিয়ামেরও বলে দিই, হিলিয়ামের যোজ্যতা কত, 2, কেননা বাইরের কক্ষে কটি আছে, 2টি। আর হাইড্রোজেনের তো বললাম যোজ্যতা কত হচ্ছে, বাইরের কক্ষে একটা আছে তাই যোজ্যতা হলো 1। পরবর্তীতে আসছে এবার একটা বড় সংখ্যার, বড় পারমাণবিক সংখ্যার নিচ্ছি। ধরো সোডিয়াম, সোডিয়ামের কত পারমাণবিক ক্রমাঙ্ক, 11 হয়েছে। তাহলে 11 হলে আমরা আবার চলে আসি, খেয়াল করো কে কক্ষে থাকছে 2টো, তাহলে পরের কক্ষে কটা থাকছে, 11 থেকে 2 বাদ গেলে 9, মানে কে কক্ষে 2টো থাকলে এল কক্ষে থাকছে 8টা। 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8 আর 2 কত হলো, 10। 10 হওয়ার পর তাহলে এম কক্ষে কটা থাকছে, একটা, এম কক্ষে একটা, তাহলে মোট হলো 11টা। তাহলে সোডিয়ামের বাইরের কক্ষের ইলেকট্রন কত হচ্ছে, মানে যোজক ইলেকট্রন একটা, যোজক ইলেকট্রন হলো একটা। তাহলে দেখো আমাদের সুবিধাটা কোথায় পাচ্ছি, আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করে নিতে পারি তাহলে ভালো করে খেয়াল করো আমরা কিভাবে করতে পারছি। এখানে না বাইরের কক্ষের ইলেকট্রনটা সোডিয়াম ত্যাগ করে দিলে তার এল কক্ষে 8টা ইলেকট্রন এসে যাচ্ছে, মানে সে কিন্তু অষ্টক পূর্তি করে নিতে পারবে। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভীষণভাবে আমরা সুবিধা পাই তড়িৎ যোজ্যতা, সমযোজ্যতা গঠনের ক্ষেত্রে, এবং অবশ্যই অষ্টক পূর্ণ কখন করবে এবং কিভাবে করবে সেই সম্বন্ধে ধারণা, এবং যোজ্যতা সম্বন্ধে ধারণা। পরবর্তীতে আসছি ধরো ক্যালসিয়ামের ক্ষেত্রে। ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 20। এটাকে আমরা যদি ভাঙি, ভেঙে নাও, ভেঙে নিলে সুবিধা। তাহলে প্রথম কক্ষে 2টো থাকবে, তারপরের কক্ষে 8টা। আগে এই 2টো করলাম, মোট কটা হলো 10টা। তাহলে বাইরের কক্ষে থাকার কথা আরও 10টা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, খেয়াল করো। আমি আগে ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে এটা ক্যালসিয়ামের নিউক্লিয়াস, কে কক্ষে তাহলে প্রথমে কটি থাকছে, 2টো ইলেকট্রন। এল কক্ষে কটা থাকবে, এটা কে কক্ষে, এটা এল কক্ষে, এল কক্ষে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 দিয়ে 10টা হলো। তাহলে বাইরের কক্ষে কটা থাকবে, তোমরা বলতে পারো যে ম্যাম উপরে তো আপনি দেখিয়েছেন এম কক্ষে 18টা থাকতে পারে। তাহলে তো এইখানে 2 আর 8, 10 বাদ গেলে আর কটা পড়ে থাকছে, 10টা, মানে 10 থাকতে পারে। কিন্তু না, এম দেখো এর বাইরের কক্ষ হচ্ছে, তাই তো, এম বাইরের কক্ষে। আমরা কি জানি, বাইরের কক্ষ সর্বদা যোজ্যতা, মানে 8 অষ্টক পূর্ণ করবে, মানে 2 অথবা 8 এই হিসেবে থাকতে পারে। বাইরে 10টা কিছুতেই কিন্তু থাকতে পারে না, 8-এর বেশি থাকবে না, 8-এর বেশি কিছুতেই থাকবে না। এটাই হলো তোমাদের অষ্টক সূত্রের নিয়ম, তোমরা পড়েছো। অষ্টক সূত্রটা আমি আরেকদিন বুঝিয়ে দেবো। তো অষ্টক সূত্রের নিয়ম কি, বাইরের কক্ষে 8টার বেশি থাকতে পারবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরে কটা হচ্ছে, 10টা। এই 10টা কিন্তু হবে না।
কটা হবে এন কক্ষে? এখানে 8টাই থাকবে ম্যাক্সিমাম, তার বেশি, যেহেতু বাইরের কক্ষ বলছি তাহলে 8টার বেশি কিন্তু থাকতে পারবে না। 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার কটা হলো? 2 8 8, 8 8 16 17 18, তাহলে বাইরের কক্ষে অর্থাৎ এন কক্ষে কটা থাকবে? এন কক্ষে থাকবে 2টো, 1 আর 2, 1 2। তাহলে এর ইলেকট্রন বিন্যাস ক্যালসিয়ামের আমি পরিষ্কার করে যদি লিখে দিই তাহলে দেখতে পাবে 2, 8, 8, 2, অর্থাৎ 2 হলো এর যোজ্যতা, অর্থাৎ যোজক ইলেকট্রন হলো এন কক্ষে থাকা এই দুটি ইলেকট্রন। এই আইডিয়াটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, কিছুতেই বাইরের কক্ষে হঠাৎ করে 18টা থাকতে পারে মানে তার বেশি রেখে দেবো এইভাবে কিন্তু করবে না। তোমরা মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত এই রকম মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস অবশ্যই করবে, এবং যদি অসুবিধে হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসটি করে দেখিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু তোমরা আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী থেকেই এই ইলেকট্রন বিন্যাসগুলো করবে।